থিয়েটার হচ্ছে অনুশীলন। প্রথম কথা হচ্ছে আমাদের থিয়েটার আমাকে সব সময় হচ্ছে জনসমক্ষে আনার চেষ্টা, যেটা আর কি সেটা আই কন্ট্যাক্ট করে অভিনয় করা, সেটা আমায় থিয়েটার শিখিয়েছে। থিয়েটার এখন অনেক ছেলেমেয়েরা একটা মানে 10জন ছেলে এলে 8জন ছেলে আসছে যে থিয়েটারকে মাধ্যম করে নিলে যেহেতু টেলিভিশনে তাড়াতাড়ি কাজ পাওয়া যায় সেই জন্য থিয়েটারটা করতে আসছে। আমার একটা জিনিস মনে হয়, যেটা আমি জানি না কতটা হার্শ হবে কথাটা বলাটা, প্রথমেই না নিজে উপলব্ধি করা উচিত যে এটা আমার দ্বারা হবে কি হবে না। নমস্কার, আমি দেবাদিত্য মুখোপাধ্যায়, থেসপিয়ান্সের পক্ষ থেকে। আমরা যে সিরিজটা আমরা এই বছর করছি, আমাদের 30 বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন নাট্য ব্যক্তিত্ব বা নাটকের সাথে জড়িয়ে আছেন এরকম কিছু মানুষ, তাদের সাক্ষাৎকার নেওয়া এবং তাদের থেকে জানা যে তারা থিয়েটারে এই মুহূর্তে কীভাবে জড়িয়ে আছেন এবং কীভাবে তারা থিয়েটারকে দেখছেন, থিয়েটারের ভবিষ্যৎ, এগুলো নিয়ে একটু আলোচনা আড্ডা। তো আজকে আমরা পেয়ে গেছি আমাদের সাথে তনুশ্রী গোস্বামী। নমস্কার দিদি। নমস্কার। কেমন আছো? আমি খুব ভালো আছি। যদিও সব সময় মানুষের তো নানান রকম জীবনে মুড বা যেটা বলে আর কি মন সব সময় ভালো খারাপ মিশিয়েই হয়, তো এই দোলাচলের মধ্যে আপাতত ভালোই আছি, ভালো থাকার চেষ্টা করছি। তনুশ্রী, এখন তুমি প্রচুর কাজ করছো এবং ঘরে ঘরে পরিচিত একটা মুখ। তো তুমি একটু যদি তোমার এই মুহূর্তে যা যা কাজ করছো থিয়েটার এবং অন্য মিডিয়াতে, সেটা যদি তুমি একটু বলো। অন্য মিডিয়া তো যে হিসেবে পরিচিত মুখ ঘরে ঘরে পৌঁছে যাওয়া যেটা মাধ্যম, সেটা হচ্ছে টেলিভিশন। তো টেলিভিশনে আমি করছি দুটো সিরিয়াল একটি চ্যানেলে, একটা হচ্ছে নিমফুলের মধু এবং হচ্ছে কোন গোপনে মন ভেসেছে, দুটো 8টা একটা 8:30 থেকে হয়। তো সেই চ্যানেলে আমি দুটো কাজ করছি, খুবই গুরুত্বপূর্ণ দুটো চরিত্র করছি এবং এই নিমফুলের মধ্যেও আমাকে প্রচুর জনপ্রিয়তা দিয়েছে, সেই জন্য আলাদা করে বলতে হয়। এবং এটা প্রায় 2 বছর আমি টানা এখানে কাজ করছি। এছাড়াও আমি একটা সিরিজ জাস্ট কমপ্লিট করলাম, ওয়েব সিরিজ, যেটার এখন খুবই মানে ওয়েব সিরিজ এখন ঘরে ঘরে সবাই মানে নেট মানে এ দিয়ে প্রসিদ্ধ হয়েছে। তো ওয়েব সিরিজে একটা কাজ শেষ করলাম। এছাড়া যেটা বক্তব্য, যার জন্য তুমি এসেছো বা কথা বলছি আমরা, থিয়েটার আপাতত মোটামুটি আমাকে যারা চেনেন এবং দর্শকের মধ্যেও অনেকে যারা আমার থিয়েটার ফলো করেন, সবাই এটুকু জানেন যে আমার থিয়েটারে পরিচিতি তমাল রায়চৌধুরীর হাত দিয়ে, এবং ক্যালকাটা পারফর্মার্স নামক দলটির উনি কর্ণধার, উনিই আমাকে থিয়েটারের সঙ্গে পরিচিত করান এবং দীর্ঘ 2008 সাল থেকে আমি ওনার সঙ্গে আছি এই কর্মকাণ্ডের মধ্যে, এবং আজকে 2024, প্রায় 16 বছর। তো 16 বছর ধরে আমি এই কাজটি করছি। এছাড়াও আমার খুব প্রিয় দল থেসপিয়ান্সের সঙ্গেও অত বছর না হলেও বেশ কয়েক বছর, মানে থেসপিয়ান্সেও আমি প্রায় 2014 প্রায় 10 বছরের সাথে যুক্ত। কিন্তু যেহেতু আমার অভিনয়ের কি বলবো অনুশীলনটা থিয়েটারের মাধ্যমে হয়েছে, যদিও আমি টেলিভিশনে প্রথম মুখ দেখিয়েছিলাম, কিন্তু অভিনয়ের যে প্র্যাকটিস বা অনুশীলন সেটা তো আমার থিয়েটারের মাধ্যমেই হয়েছে। এবং থিয়েটারের নাম আমার করতেই হয়, এই দুটোর মাধ্যমে আমি কিন্তু অনেক বেশি অভিনয়ে সক্রিয় হয়েছি আর কি। তো সেই জন্যই আপাতত থেসপিয়ান্সেও আমি একটা প্রোডাকশনের সঙ্গে, মানে আমার এই কাজটা যেহেতু অনেক টেকনিক্যালি আমাকে সাউন্ড থাকতে হয়, যেটা টেলিভিশনে, এখানে আমার একটা যারা টেলিভিশনে কাজ করেন তারা বুঝবেন যে এটা রেগুলার মাধ্যম একটা, সেখানে অনেক রেগুলার শুটিং থাকে, সেই জন্য সময়টা যেহেতু ম্যাক্সিমামটা আমার এখানে দিতে হয়। তো আমার যেরকম শো থাকে, নতুন প্রোডাকশন হলে আলাদা, নাহলে থিয়েটারে যেরকম শো থাকে আমি থেসপিয়ান এবং ক্যালকাটা পারফর্মার্স দুটো তিনটে ওদের নাটকের সঙ্গে যুক্ত, তো সেই চরিত্রগুলো করি আর কি, শোগুলো। আচ্ছা, মানে এই প্রশ্নটা তোমাকে হয়তো করাটা সব থেকেই সঠিক হবে, তার কারণ হচ্ছে যে আমরা দেখতে পাই অনেকে অনেক রকমভাবে মিডিয়া, এই যে এখন বিভিন্ন রকম যে মিডিয়া রয়েছে তাকে অনেক রকমভাবে তারা ইন্টারপ্রেট করেন এবং থিয়েটারকে তারা একটা অন্যরকম গুরুত্ব দেওয়া হয় বা কেউ কেউ মনে করেন থিয়েটারটাকে বেশি প্রাধান্য দেওয়া ইত্যাদি। কিন্তু আমি তোমার কাছে এটা জানতে চাই, যেহেতু তুমি মিডিয়াতে এত বছর রয়েছো এবং খুব সিনসিয়ারলি এবং ডেডিকেটেডলি তুমি কাজটাও করছো এবং ভালো কাজ করছো, থিয়েটার তোমাকে কীভাবে হেল্প করেছে? দেখো,
থিয়েটার কিভাবে হেল্প করেছে, মানে আমি প্রথমেই যেটা এর আগের উত্তরে বললাম, থিয়েটার হচ্ছে অনুশীলন। প্রথম কথা হচ্ছে আমাদের থিয়েটার আমাকে সব সময় হচ্ছে জনসমক্ষে আনার চেষ্টা, যেটা আর কি, সেটা আই কন্ট্যাক্ট করে অভিনয় করা, সেটা আমায় থিয়েটার শিখিয়েছে। একসঙ্গে 20 জন মানুষের ওপর লাইভ একটা পারফরমেন্স দেওয়া, সেটা থিয়েটার শিখিয়েছে। একসঙ্গে গলার অনুশীলন, কোথায় কমাবো কোথায় বাড়াবো, লাস্ট রোর মানুষগুলো শুনে ওই ভয়েস মডুলেশন থিয়েটার শিখিয়েছে। অভিনয় কোথায় বাড়াবো কোথায় কমবে, এবং এই যে পরবর্তী আমি যেই মাধ্যমে এসেছি তার থেকে থিয়েটার আলাদা করে আমাকে তো সবটাই অভিনয় তো একটা সূত্র ধরে আছে, মালা গেঁথে আছে। সব থিয়েটার একটা মাধ্যম, সিনেমা একটা মাধ্যম, টেলিভিশন একটা মাধ্যম, অ্যাঙ্কারিং একটা মাধ্যম, কিন্তু সবটাই তো আমাকে অভিনয় করতে হচ্ছে। তো সেইটা যেহেতু আমাকে প্রথমেই ভয়টা কাটিয়ে দিয়েছে, সেটা অনেক স্বতঃস্ফূর্ত হতে শিখিয়েছে, সেইটা আমাকে থিয়েটার ভীষণভাবে হেল্প করেছে এবং আজও করে। আজ যখন আমি থিয়েটারে কম শো করি, আমার যেন কোথায় মনে হয় যে আমার একটু মানে উচ্চারণ আর একটু বেশি, মানে যেহেতু ওখানে কোনো রিটেক নেই, সুতরাং আমাকে অনেক বেশি প্র্যাকটিস করতে হয়। তো সেইটা তো অনেক বেশি কাজের যে কোনো মাধ্যমে, তো সেটা ডেফিনেটলি থিয়েটার আমাকে অনেক বেশি সাহায্য করে বা এখনও করে চলেছে আর কি, এটাই বলবো। তুমি এখন যে যারা আসছেন বিভিন্ন মাধ্যমে, যেহেতু তুমি নিজে পরিচালনার সাথেও যুক্ত ছিলে বা আছো থিয়েটারে, বহু ছেলে মেয়ে তো এই মিডিয়াতে বা টেলিভিশনে এখানেও আসছে, আবার অনেকে থিয়েটারও করছে, তোমাদের দলেও অনেকে করেছে বা করছে। তো তোমার কি মনে হয়, মানে তাদের প্রতি তোমার যদি কোনো বার্তা থাকে যে তারা এই যে জনারগুলোতে কাজ করছেন বা বিভিন্ন মাধ্যমে কাজ করছেন, তাদের ক্ষেত্রে থিয়েটার আশাটা কতটা ইম্পর্টেন্ট? দেখো দেবাদিত্য, আমার একটা জিনিস মনে হয়, যেটা আমি জানি না কতটা হার্শ হবে কথাটা বলাটা, প্রথমেই না নিজে উপলব্ধি করা উচিত যে এটা আমার দ্বারা হবে কি হবে না। ধরো আমি প্রচুর জায়গায় ওয়ার্কশপ করাতে গেছি, সেখানে গেছি, থিয়েটার এখন অনেক ছেলেমেয়েরা একটা মানে 10 জন ছেলে এলে 8 জন ছেলে আসছে যে থিয়েটারকে মাধ্যম করে নিলে যেহেতু টেলিভিশনে তাড়াতাড়ি কাজ পাওয়া যায় সেই জন্য থিয়েটারটা করতে আসছে, টেলিভিশনে মুখ দেখাটা, আর একজন অভিনয়, আর বাকি 2 জন অভিনয় শেখার জন্যই আসছে। এবার মুশকিলটা হচ্ছে যে তার মধ্যে মানে হয় না, মানে আমি অভিনয়টা পারবো কিনা সেটা সবার আগে আমাকে উপলব্ধি করতে হবে, হয়তো একটু সময় লাগবে, কিন্তু শুধুমাত্র কারণ আমি দেখেছি যে না আমার খুব খারাপ লাগে, হয়তো খুব কটু কথাভাবে, মানে কাউকে তো ডিপ্রাইভ করা যায় না ওইভাবে, কিন্তু তুমি না বুঝতে পারবে যে কাকে দিয়ে হবে ঘষা মাজা করলে, আমি বলছি না প্রথম দিনই সে আসবে, ঘষা মাজা করলে কাকে দিয়ে হবে আর কাকে দিয়ে হবে না, এবং সেটা তোমাকে যদি তোমার গুরু তোমাকে বলে দেয় যে তোমাকে দিয়ে হবে, সেটা তো সেই কঠিন বাস্তবটা মানতে হবে। কারণ তুমি অনেকটা সময় ব্যয় করে ফেললে, প্রচুর টাকা খরচা করে কোর্স করলে, এই ঘোড়ায় চড়া শিখলে, এই আমি নাম না করেই বলছি অনেক কিছু আছে, পোর্টফোলিও করলে, এই করলে যখন আলটিমেটলি যাও না, ডিরেক্টর বুঝে যান যে তোমার অভিনয়টা আছে কি নেই, তো সেইটাকে নিজে উপলব্ধি করতে হবে। এবং আমি কাউকে ডিপ্রাইভ করছি না, ডেফিনেটলি যদি তোমার অভিনয় করতে ভালো লাগে, যে জিনিসটা তোমার করতে ভালো লাগবে সেটাই তোমার প্রফেশন হওয়া উচিত, এবং তোমার ভালো যখনই তোমার অভিনয়টা লাগবে তুমি তার পেছনে পড়ে থাকবে, তুমি নিজেই অনুশীলন করবে, তাই না? মানে আমার এটা করতে ভালো লাগছে না, শুধুমাত্র এটা প্রচুর পয়সা দিতে পারে বা প্রচুর নাম ডাক সহজে আসতে পারে, সেইটা করলে কিন্তু আমি যখন 2টো লাইন বলতে যাচ্ছি আমার হাত পা কাঁপছে, ভয় পাচ্ছে, তার মানে তুমি ভালোবাসলে না, তাহলে তোমার অন্য কিছু মাথায় কাজ করছে যে তাহলে এই কারণে আমি অভিনয় করছি। অভিনয় যদি ভালোবাসা তোমার ভেতর থেকে হবে, এবং তারপরে সেই প্রথম ধাপটা হচ্ছে নিজে উপলব্ধি করা, তারপরের ধাপটা হচ্ছে যে সঠিক একটা জায়গায় যাওয়া, বা একজন মানুষের কাছে, ব্যক্তি হোক একটা গোষ্ঠী হোক, তাদের কাছে যাওয়া, তাদেরকে এবার সারেন্ডার করে দাও যে আমার এই কমতি আছে, এই ভুল আছে, আমার নিজের, আমি ব্যক্তিগতভাবে জানি আমার আজও উচ্চারণে ভুলভ্রান্তি আছে, তো সেটার জন্য আমার পড়তে হয়, রিডিং করতে হয়, যেহেতু আমি রেগুলার একটা
প্র্যাকটিসের মধ্যে আছি, সেই জন্য আমার হয়তো অনেকটা হয়ে যায়। কিন্তু যারা শুধু সপ্তাহে একটা ক্লাস করে যাচ্ছে, তারা যদি বাড়ি গিয়ে ওই প্র্যাকটিস, যে ভালোবাসবে তো সারাক্ষণ করবে না, তো সেইটা যদি হয়। আমি অনেকে এখন ধরো, আবার এর কিছু ভালো দিকও আছে। এই যে মানুষ, আমি জানি না পরের প্রশ্ন হয়তো তোমার থাকতে, এই যে এখন রিলস বানানো হচ্ছে, রিলসের খারাপ দিক যেরকম আছে, ভালো দিকেও তুমি কিছু কিছু রিলস দেখবে বেশ ভালো অভিনয় করে। একটা 30 সেকেন্ডের রিলের মধ্যে সে কিন্তু বুঝিয়ে দেয় যে তার মানে সেটা কোনো ভেতর থেকে করে, সেটাও কিন্তু তার মানে কি, তার ওটা করতে ভালো লাগছে, সেটা নকল করে হোক যেভাবে করছে, তার মানে তার দ্বারা হবে ওটা। তো সেই কারণে আমি বলবো যে নিজে উপলব্ধি করা উচিত, তারপর একটা গোষ্ঠীর কাছে বা কোনো ব্যক্তির কাছে গিয়ে সেটা ঘষা মেজে নিজেকে তৈরি করা উচিত এবং সময় দেওয়া উচিত। তারপর তো ডেফিনেটলি সুযোগ, একটা তো কপাল লাক ফ্যাক্টর বলেই, সেটা অনেক অনেক গুণী শিল্পীরা হয়তো সেই রকম জায়গায় পৌঁছতে পারছে না, সেটা লাক ফ্যাক্টর। কিন্তু নিজের প্রচেষ্টাতে আমার মনে হয় নিজের উপলব্ধিটা আগে করা উচিত। এই যে এখন আমরা দেখছি যে থিয়েটারের যে সংখ্যা, সেটা তো যেরকম ছিল আগে তার থেকে হয়তো কিছু বেড়েছে, কারণ দল বেড়েছে, কিন্তু সেই রকম থিয়েটারে আমরা লোক পাচ্ছি না। লোক যদি আমি সামগ্রিকভাবে বলি, হয়তো দু একটা দল আছেন বা আছে যারা খুব ভালো কাজ করছেন, তারা পূর্ব পরিচিত বা তারা নতুন করে হয়তো তৈরি করেছেন, এমন কিছু একটা নতুন এনেছেন জনরে যে মানুষেরা দেখতে পছন্দ করছেন। কিন্তু এমনি সামগ্রিকভাবে যদি ভাবি, তাহলে থিয়েটারে দর্শক কম আসছে। এটা অনেক দলের বক্তব্য, আমি বলছি না, অনেক দলের বক্তব্য। তো এর পেছনে তোমার কি মনে হয়? এইটা না ঠিক, আমিও আমার মনে হয় মানে ভালো প্রোডাকশন হলে আসবেই, সেটা ডেফিনেটলি একটা হবে। এছাড়া আজকাল না মানুষের অনেক কিছু, আমি জানি না এটা নেগেটিভ ভাবে বলা, অনেক দিক খুলে গেছে মনে হয়, যে মানুষ অনেক কিছুর মাধ্যমের মধ্যে নিজেকে এন্টারটেন করতে ভালোবাসছে। তার মধ্যে থিয়েটার ভালোবেসে আসার লোকটা হয়তো কম। আগে মানে কলকাতা, আমরা ছোটোবেলায় বাবা আমার হাত ধরে থিয়েটার পাড়ায় আসতাম থিয়েটার দেখার জন্য, সেটা মানে থিয়েটারের শো, মানে অনেক এরকম প্রোডাকশন হচ্ছে, এরকম দেখতে আসতাম। আর ইদানিং আমি জানি না মফস্বল থেকে ওইভাবে থিয়েটার মানে কলকাতার লোককে সেইভাবে আমরা টানতে পারি না, মফস্বল থেকে লোককে ওই রকম গ্র্যান্ডার ধরে থিয়েটার দেখতে আসে কিনা আমি জানি না। আর আমার এটাই মনে হয় যে যারা থিয়েটার করছেন, ধরো আমি আমার দুটো দল নিয়ে, আমি যেহেতু ক্যালকাটা পারফরমার্সে আমি একদম সক্রিয় একজন মেম্বার হিসেবে সেইটুকু বলতে পারি যে প্রথম কথা হচ্ছে ফুল টাইম একটা থিয়েটারকে দেওয়ার মতন লোক আমাদের গোষ্ঠীর মধ্যেই কম আছে। মানে আমি যে একটা থিয়েটার দলের মধ্যেই ফুল টাইম থিয়েটারকে দেব, আমি অন্যকে কি জাজমেন্ট করব? আমি তো নিজেই সময়টা দিতে পারছি না, আমার মধ্যে এতটা সময় সেইটা দিতে হচ্ছে, কারণ আমার অভিনয়টাই পেশা। অভিনয় যদি আজকে সরকার থেকে একটা গ্রান্ট দিচ্ছে ঠিকই, কিন্তু নিশ্চয়ই সেই টাকাটা নিয়ে শিল্পীরা নিজের জীবিকা ধারণ করতে পারবে না, বা যেই জীবনটা তারা অতিবাহিত করতে যাচ্ছে হয়তো সেই গ্রেডে পারবে না। হয়তো মাসে একটা 8,000 টাকা হলে সাধারণভাবে যেরকম একটা পাই সেভাবে, কিন্তু আমি যেভাবে আমার জীবন বা আজকালকার হ্যাঁ সেইটা কি আমি থিয়েটার করে পারবো? সেটা কি ওপরতলা থেকেই তো ভাবতে হবে, সেটাই কি সরকার সেইভাবে আগে তো শিল্পীকে কি বলবো, পুষ্টি দিয়ে হোক যেভাবে হোক, মানে শিল্পীকে তো আগে করতে হবে যে না, আমাকে যদি ঘর খরচার কথা চালাতেই হয়, আমার যদি সেটাই করতে হয়, আমি ফুল টাইমটা দেবো কী করে? সেখানে আমার হাফ হার্টেড হয়ে যাচ্ছে। আমি স্টেজে উঠলে আমি ফুল দিচ্ছি, আমি রিহার্সালের সময় ফুল দিচ্ছি, কিন্তু আমার চিন্তাধারা সারাক্ষণ থিয়েটার রিলেটেড হতে পারছে না, কারণ আমি আরেকটা অলরেডি মাধ্যমে চলে এসেছি। এবং তুমি দেখো বড় বড় দলগুলোতেও যারা মাথা, তারাও কিন্তু একটা অন্য মাধ্যম ধরে নিয়েছেন, তারা যে শুধু থিয়েটার করে, খুব কম জন আছে, কিন্তু তারাও আমরা থিয়েটার থেকে পরিচিত মুখরাও কিন্তু অতি পরিচিত মুখ, মানে থিয়েটারে তাদের আমরা স্টার ভাবি, তারাও আজকে সিরিয়াল করছেন। তাহলে কেন সেটা করছে না? তাহলে সেইভাবে ওপর মহলেও ভাবতে হবে যে সরকার থেকে, যদি সরকারের গ্রান্ট ছাড়াও কীভাবে এটাকে আরও বেশি গ্রহণযোগ্য, বা শিল্পীরাও পুরোপুরি কীভাবে ফুল টাইম
নাটকে বা থিয়েটারে দেবে সেটা নিয়ে ভাবনা চিন্তা করা। এবং আর যদি আজকে 10টা মাথা থিয়েটারে, যে তারা যারা ভালো অভিনয় জানেন, ডিরেকশন জানেন, আজকে আর্টের ছেলেরা থিয়েটারে কিছু কাজ করে কিন্তু প্যারালি অন্য জায়গায়ও কাজ করছে, তাহলে আমার যদি ফুল টাইম বা মিউজিশিয়ান তারা যদি পুরোটাই থিয়েটারে দেয়, তাহলে থিয়েটারে মানটা অনেক বেড়ে যাবে। এবং থিয়েটারের মানটা মানে ভালো প্রোডাকশন হবে, ভালো প্রোডাকশন হলে দর্শক আসতে বাধ্য। আমরাও দেখেছি অনেক শো সহস্র রজনী হচ্ছে, সারা রাত ব্যাপী হচ্ছে, নিশ্চয়ই সেই মানটা ধরে রেখেছে। তো এবার অনেক মফস্বলের ছোট ছোট গোষ্ঠী আছে তারা ভালো থিয়েটার করে, কিন্তু সেটা এক্সপোজারটা পাওয়ার জন্য যেটা করা দরকার সেটা হয়তো আমার মনে হয় কমতি আছে আর কি, সেইটা একটা কারণ আর কি। আমরা দর্শক যারা দেখবেন তারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে আমরা একটা অন্য জায়গায় এসেছি এই গেটআপে। হ্যাঁ, আমি একদম, ও আমাকে যেভাবে যোগাযোগ করেছিল, আমি আজকে ইন্টারভিউটাই একটু আগে উত্তরে যেটা বললাম যে সময় একটা ভীষণ বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। তো আমি সিরিয়ালের মাঝেই একটা ব্রেকে ইন্টারভিউটা দিতে বাধ্য হচ্ছি, এবং আমি একদম গৃহবধূ রূপে, এটা ওই নিমফুলের মধুর ললিতা চরিত্রটা আর কি, সেটারই গেটআপ। তো ওই লাঞ্চ ব্রেকের মধ্যে আমাদের ইন্টারভিউটা করতে হচ্ছে আর কি, এটা হচ্ছে ব্যাপার। তো আমি আর লাস্ট আমার একটাই প্রশ্ন, কারণ অলরেডি আমরা যেটা নিয়ে আলোচনা করলাম আমাদের মোটামুটি এই জিনিসগুলোই জানার সমস্ত যারা যারা রয়েছেন যাদের সাথে আমরা আলোচনা করছি। তোমার কাছে শেষ একটাই কথা, সেটা হলো যে তুমি আমাদের কাছে একটা আলাদাভাবে পাও না, তার কারণ হচ্ছে যে তুমি আমাদের সাথে কাজ করেছো। আমরা যাদের যাদের ইন্টারভিউ নিচ্ছি বা কথা বলছি তাদের মধ্যে তুমি ওয়ান অফ দেম, একজন এক্সেপশন। তো তোমার থেকে একটু জানতে চাইবো তোমার এক্সপিরিয়েন্স থেসপিয়ান্সে কাজ করার, এবং তারপর থেসপিয়ান্সের এই 30 বছর পূর্তি উপলক্ষে তোমার কি বক্তব্য? অবশ্যই, থেসপিয়ান্সের 30 বছর পূর্তি উপলক্ষে তো আমার অনেক অনেক শুভকামনা প্রথম থেকেই রয়েছে, আজও জানাই দর্শক বন্ধুদের জন্য। আর দ্বিতীয় কথা হচ্ছে থেসপিয়ান্সটাও মানে এই এই থেসপিয়ানের যিনি কর্ণধার পার্থ মুখোপাধ্যায়, ওনার সঙ্গে আমার পরিচিতি বহু বছর ধরে, এবং ওনার সঙ্গে আমার অভিনয় করতে গিয়ে ক্যালকাটা পারফরমেন্সে অভিনয়, তারপরে আমি থেসপিয়ান্সে যেরকম বললাম গেছি, কিন্তু তারপরে আমাকে মানে আমি ভাবতে পারিনি এরকম ক্যারেক্টার মানে চরিত্র আমাকে দেয়া হয়েছিল, সেইটার জন্য আমি থেসপিয়ান্সের কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। এটা মানে আমার ক্যামেরার সামনে বলতেও কোনো রকম দ্বিধাবোধ করব না, কারণ আমি নিজেও ভাবতে পারিনি সেই চরিত্রগুলো আমি মানে কয়েকটা না বললেই নয় যেটা সবার কাছে খুব পরিচিত, সেটা হচ্ছে একটা আগাথা ক্রিস্টির একটা গল্প অবলম্বনে আমরা করেছিলাম। সেখানে একটা শান্তু বলে ক্যারেক্টার ছিল, এবং সেই ক্যারেক্টারটা একটা ছেলের ছিল। সেইটা পার্থদা আমাকে দিয়ে করাবেন বলে, বা কোথাও আমার মনে হয়েছিল পার্থদা যেটা হয়তো আমি করতে পারবো, সেই ক্যারেক্টারটা রাতারাতি বদলে একটা মেয়ের চরিত্র করেছিল। এবং ট্রাস্ট মি, আমি নিজেও ভাবতে পারিনি ওই চরিত্রটা আমি ওইভাবে করতে পারবো, আমি দর্শকদের কতটা মনোরঞ্জন করতে পারবো। কিন্তু আমি জানি পার্থদা যেটুকু চেয়েছিলেন আমি চেষ্টা করেছি, কিন্তু ওই চরিত্রটা আমার কাছে মানে আমি যতদিন আমার থিয়েটার আমার মননে থাকবে আমি ওই চরিত্রটা মনে রাখবো। যদি একবার করেছিলাম সেখানেও বনলতা একটি ক্যারেক্টার, সেখানে অনেকগুলো ক্যারেক্টার ছিল, সেখানেও একটা বনলতা ক্যারেক্টার। এবং সেই যদি একবারের মধ্যে যেহেতু ওই স্ক্রিপ্টটাই ছিল ছন্দে ছন্দে ছন্দে, তো সেটাও আমি খুব ভয় পেতাম যে না আমি করতে পারবো কি না ওরকম মুখস্থ থাকে, সেই ভরসাটাও পার্থদা আমার ওপর রেখেছেন। এবং একটা শাহজাহান বলে তো মানে একটা মানে কি এটা শাহজাহানে মানে আমি ভাবতেই পারিনি, মানে সময় এবং নানান রকম তখন ক্যারেক্টারাইজেশনগুলো হয়ে গেছিলো। পার্থদা একটা ছোট্ট আমাকে বলেছিলেন যে তোমাকে একটা নাচের একটা ছিল সিন ছিল, সেইটা আমি জানি না গল্পে কোথাও ছিল মানে নাটকটার মধ্যে ছিল কিনা, সব নর্তকীরা নাচে, সেটাতেও আমাকে ওই একটা, কিন্তু আমি এত ইন্টারেস্টেড মানে তার যত পার্থদার সঙ্গে কাজ করতাম, এবং আমি পার্থদাকে আমি সবসময় বলেছি যে পার্থদা আমার তোমার ডিরেকশনে কাজ করতে হবে, কারণ পার্থদা যখনই কোনো ক্যারেক্টার বোঝায় না মানে এত সুন্দর করে মানে কোথায় কোন উদাহরণ দিয়ে মানে আমার চরিত্র বুঝতে কোনোদিন কোনো সমস্যা হয়নি। তা এছাড়াও থেসপিয়ান্সের থাকাকালীন আমার উপরে পাওনা হচ্ছে যে বহু সহকর্মী আমি পেয়েছি, সিনিয়র জুনিয়র, ও একজন তার মধ্যে, মানে শেখার তো কোনো অন্ত হয় না, ওর কাছ থেকেও আমি শিখেছি অনেক কিছু। অনেক সিনিয়র অ্যাক্টররা ছিলেন
গৌতম দা ছিলেন, মানে আছেন, আরও অনেকেই আছেন। আমি এই মুহূর্তে আর কি পরপর নামগুলো বলতে সময়েরও অভাব এবং বলতে করতে পারছি না, কিন্তু এনাদের কাছে আমি প্রতিনিয়ত শিখেছি। এবং শুধু যে অভিনয় শিখেছি তা নয়, ডিসিপ্লিন শেখা। আর নাটকের না একটা, এটা আমি ক্যালকাটা পারফরমেন্সেও শুনেছি, মানে শিখেছি, সেটা হচ্ছে যে নাটকের গোষ্ঠীকে একটা নিজেদের পরিবার বলে ধরতে হয়। সেটা ভুল ভ্রান্তি, বকা মারা ধরা, মানে তুমি সঁপে দাও, তারপর তোমাকে গড়ে নেবে। এবং সেটা ওই পারিবারিক একটা কি বলবো, একটা ফিলিংস, ওটা কিন্তু আমি থেস্পিয়ান্সেও খুব পেয়েছি। খুবই, মানে আমার খুবই কাছের দল সেই জন্য থেস্পিয়ান্স। এবং প্রত্যেকবারই চেষ্টা করি, আমি যদি যেই থিয়েটারটায় আমি থাকি না তখন আমি শোটা দেখতে যাওয়ার চেষ্টা করি। হয়তো ওই একই কারণবশত, মানে প্রফেশনালি আমি যেহেতু এখানে ইনভলভ, সেই জন্য যেতে পারি না। কিন্তু এবছর আমি নিশ্চয়ই এই পূর্তি উপলক্ষে যাই অনুষ্ঠান হোক না কেন, আমি অবশ্যই আসব। এবং সমস্ত দর্শক বন্ধু, থেস্পিয়ান্সের প্রত্যেকটি সদস্য, তোমাকে, পার্থদাকে, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা। এবং আমি পার্থদাকে আমি হয়তো অনস্ক্রিনই বলে দিচ্ছি যে আমি আরও চরিত্রের লোভ নিয়েই আমি হয়তো আকুতি জানি না, কারণ আমাকে পার্থদা সত্যি সত্যি এমন এমন চরিত্র দিয়েছে যা বলবার নয়। আমি আমার মতন করে চেষ্টা করেছি। তো অনেক অনেক শুভকামনা। আমরা আবার আড্ডায় বসবো, নিশ্চয়ই, আবার কথা হবে। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন। নমস্কার।